আম, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের এআই এর যে ওভারঅল সিলেবাসটা এটার একটা রিভিউ দিব। তো সেটা হলো আপনার ফার্স্টে আমাদের যে সিলেবাসটার শুরু টপিকস গুলো ছিল মিন ম্যাক্স অ্যালগোরিদম, মিন ম্যাক্স উইথ আলফা বিটা প্রুনিং ফর গেম প্লেইং। তো আপনাদেরকে এই সিলেবাসটা ওভারঅল গুগল ক্লাসরুমে দেয়া আছে, সেখান থেকে আমি দেখাচ্ছি। তো মিন ম্যাক্স অ্যালগোরিদম এবং মিন ম্যাক্স অ্যালগোরিদম উইথ আলফা বিটা প্রুনিং ফর গেম প্লেইং, এখান থেকে 20 মার্কসে দেখা যাচ্ছে দুইটা কোশ্চিন থাকতে পারে। যে আপনার গ্রাফ টাইপ বা ট্রি টাইপের কোনো প্রবলেম দেওয়া থাকলে সেখানে মিন ম্যাক্স অ্যালগোরিদম এবং মিন ম্যাক্স আলফা বিটা প্রুনিং সেটা অ্যাপ্লাই করে সেটা সলভ করতে হবে। তো আমরা দেখি মিন ম্যাক্স অ্যালগোরিদমটা। মিন ম্যাক্স অ্যালগোরিদম, আচ্ছা এটা এটা একটা মিন ম্যাক্স প্রবলেম যেখানে একটা ট্রি দেয়া থাকলো এবং কিছু টার্মিনাল নোডের ভ্যালু গুলো দেয়া থাকবে, এবং এক একটা লেভেল মিন হবে অথবা ম্যাক্স হবে, মিনিমাইজার ম্যাক্সিমাইজার। তো সেটা আপনাকে ডিপেন্ড করে কোশ্চেনে দেয়া থাকবে, আপনাকে সেভাবে সলভ করতে হবে এবং ওখান থেকে বুঝে নিতে হবে কোনটাকে বলা আছে ম্যাক্স আর কোনটাকে বলা আছে মিন। আবার রুট, সাপোজ রুটকে বলা হলো ম্যাক্স, তাহলে সেই কন্ডিশন অনুযায়ী পরেরটা হবে মিন, তারপরে ম্যাক্স, তারপরেরটা মিন, এবং কিছু টার্মিনাল নোডের ভ্যালুগুলো দেয়া থাকবে। আপনাকে এরকম একটা ট্রি দিয়ে সলভ করতে হবে প্রসিডিউরে। তো এটা হলো মিন ম্যাক্স অ্যালগোরিদম। মিন ম্যাক্স উইথ আলফা বিটা প্রুনিং, যেটা সেটাও আপনার এই প্রসিডিউরেই সলভ করতে হয়। তো আমি ওগুলো শেয়ার করে দিচ্ছি এখান থেকে, মিন ম্যাক্স অ্যালগোরিদম এন্ড মিন ম্যাক্স উইথ আলফা বিটা প্রুনিং, এই দুইটা করলে সেখান থেকে আপনার 20 মার্কস বা 25 মার্কস কাভার হয়ে যাবে। এইটা হলো আপনার মিন ম্যাক্স এর আলফা বিটা প্রনিক ছিল, লাস্টের যে ফিগারটা আছে সেটা দেখলেই হবে। শুধু এখানে আপনার যে অংশগুলো মিন ম্যাক্স এর সাথে এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হলো আলফা বিটা প্রুনিং। দেখা যাচ্ছে অনেক ব্রাঞ্চ গুলো প্রুন হয়ে যাবে বা কেটে যাবে বা বাদ দিয়ে দেওয়া হবে, কারণ এখানে টাইম কমপ্লেক্সিটি প্লাস দেখা যাচ্ছে অনেক বড় একটা ট্রি দেয়া থাকে, সেটা সলভ করতে অনেক সময় লাগে। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার এই যে আলফাবিটা প্রুনিংটা ইউজ করা হয়, যেটা আপডেট ভার্সন অফ মিনম্যাক্স অ্যালগোরিদম। আচ্ছা, এরপরে আপনাদের ওখানে দেয়া ছিল পরের সিলেবাস টার্মটাতে, সে টপিকসটা হলো ডিসিশন ট্রি ম্যানুয়ালি তৈরি করা, ক্রিয়েটিং এ ডিসিশন ট্রি ম্যানুয়ালি ফ্রম ডেটা সেট অ্যান্ড এনট্রপি ফর দ্য ডেটা সেট, ইনফরমেশন গেইন ফর এনি ফিচার অফ ক্যালকুলেশন। এখান থেকে 20 বা 25 মার্কের কোশ্চেন থাকতে পারে, যে কোনো একটা ডেটা সেট দেয়া আছে সেখান থেকে ডিসিশন ট্রি তৈরি করতে হবে, এনট্রপি ক্যালকুলেশন করতে হবে এবং ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে। তো এই যে ডকুমেন্টটা শেয়ার করা ছিল এটার জন্য ডিসিশন ট্রি। তো এখান থেকে ডিসিশন ট্রিটা কেন ইউজ করা হয়, ক্লাসিফিকেশন বা রিগ্রেশন টাইপের টাস্কের জন্য ইউজ করা হয়। এখানে নোড থাকে, এস থাকে, লিফ নোড থাকে, রুট নোড থাকে। এবং এখানে কিছু অ্যালগোরিদম গুলো ছিল ডিসিশন ট্রির, ID3, C4.5 কার্ড, এই টাইপের কিছু অ্যালগোরিদম বা অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন গুলো ছিল। তো এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট হলো কিভাবে এই যে ক্যালকুলেট করতে হয় এনট্রপি ইনফরমেশন গেইন ফ্রম ডিসিশন ট্রি থেকে, এবং ডিসিশন ট্রি থেকে ম্যানুয়ালি কিভাবে আহ, একটা ডেটা সেট থেকে কিভাবে ডিসিশন ট্রিটা তৈরি করা হয়। এখানে এনট্রপি ক্যালকুলেশন, ফার্স্টে আপনার একটা ওভারঅল ডেটা সেটের এনট্রপি ক্যালকুলেশন করতে হয়, দেন ওইখান থেকে ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হয় প্রত্যেকটা ফিচারের, ইন্ডিভিজুয়াল ফিচারের।
দেখা যাচ্ছে কোনো একটা ডেটা সেট দেয়া থাকলো, এখানে যে একটা ডেটা সেট সাপোজ আছে, এখান থেকে আপনার এই ওভারঅল ডেটা সেটের একটা এন্ট্রপি ক্যালকুলেশন করা যায়। আবার প্রত্যেকটা ফিচার গুলো যেমন আউটলুক, টেম্পারেচার, হিউম্যানিটি, ওয়াইন্ড, এগুলোরও আলাদা আলাদা ভাবে আবার ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হয়। তো এই ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করার পরে আমরা বুঝতে পারি যে কোনটাকে আমরা ডিসিশন ট্রির রুটে রাখবো। তো পরীক্ষায় দেখা যাচ্ছে সবগুলোর হয়তো ইনফরমেশন গেইন যাওয়া হবে না। দেখা যাচ্ছে এখানে যে চারটা ফিচার আছে, এখান থেকে শুধু একটার ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে বলা হতে পারে। তো এখানে এটা সলভ করে দেয়া আছে যে কিভাবে ইনফরমেশন গেইন গুলো ক্যালকুলেশন করতে হয়। আবার একটা বড় আবার আরেকটা একটা ডেটা সেট সাপোজ দেয়া থাকলে সেখান থেকে আপনার ম্যানুয়ালি কিভাবে একটা ডিসিশন ট্রি জেনারেট করা যায় সেইভাবে রকম টাইপও কোশ্চেন থাকতে পারে। তো এখান থেকে এটা হলো ম্যানুয়ালি একটা ডিসিশন ট্রি তৈরি করা, যে আপনার এটার যে রুটটাতে আমি এখান থেকে যে কোনোটাকে চুজ করতে পারি যেহেতু ম্যানুয়ালি। দেন ওটার ব্রাঞ্চ গুলোর মধ্যে দিয়ে দিলাম যে ওটার ক্লাসগুলো কি কি ছিল, দেন এর পরের একটা ফিচার গুলোকে নিলাম, যে আমি ফিচার গুলোকে নিব সেটাকে আমরা এরকম একটা বক্সের মধ্যে রাখবো, ট্রায়াঙ্গেল বক্সের মধ্যে, রেক্টেঙ্গেল বক্সের মধ্যে, এই যে আয়তক্ষেত্রের মধ্যে এরকম রাখবো। আর এর নিচের দিকে থাকবে ক্লাসের যে ডিসিশন গুলো, সেগুলো এর নিচে থাকবে। আর এর মধ্যে থাকবে এটা কোন কোন ক্যাটাগরি বা কত কত ছিল, লাস্টে আমার হচ্ছে আউটপুট। তো এই ডেটা সেটের জন্য ওভারঅল এন্ট্রপি ক্যালকুলেশন করা যায় এবং প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করা যায়। তো এখান থেকে দুই টাইপের কোশ্চিন আসতে পারে, যে আপনার একটা ডেটা সেট থেকে ম্যানুয়ালি কিভাবে একটা ডিসিশন ট্রি তৈরি করা যায়, আবার ডেটা সেট থেকে কিভাবে এন্ট্রপি ক্যালকুলেশন করা যায় এবং ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করা যায়। এই টাইপের প্রবলেম এখান থেকে থাকতে পারে। এরপরের যে আপনার টার্মটা ছিল সেটা হলো কেস বেস রিজনিং, মডেল বেস রিজনিং, হাইব্রিড মডেল ইন প্রবলেম সলভিং এর জন্য। তো আমরা কেস বেস রিজনিং, মডেল বেস রিজনিং এটা দেখি। যে কেস বেস রিজনিংটা কি, যে এটা সলভ করা হয় প্রবলেম বাই অ্যাডাপ্টিং সলিউশন ফ্রম সিমিলার পাস্ট কেস, সিমিলার টাইপের পাস্ট কেস অ্যানালাইসিস করে কেস বেস রিজনিংটা কাজ করে। আর মডেল বেস রিজনিং কাজ কাজ করে এটা হচ্ছে ডোমেইন নলেজ এবং লজিক্যাল মডেল টু প্রিডিক্ট দ্য আউটপুট। দেখা যাচ্ছে এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা লজিক বা রুলস সেট করে মডেল বেস রিজনিংটা কাজ করে। আর হাইব্রিড মডেল যেটা, সেটা দুইটার কম্বিনেশনে কাজ করা হয়, যে কেস বেস রিজনিং এবং মডেল বেস রিজনিং। তো সাপোজ কোন একটা সিস্টেম উল্লেখ করা থাকলে, যেমন হচ্ছে ফল্ট ডায়াগনোসিস ইন ইঞ্জিনিয়ারিং বা হেলথ কেয়ার, এইটার ক্ষেত্রে কোনটা ইউজ করা হবে, তখন আপনার বলতে পারি এটা মডেল বেসড রিজনিং ইউজ করা হয়। বা এই একটা সিনারিও, এক্সাম্পল সিনারিও দেওয়া থাকলে সেখান থেকে আহ, কোনটা দিয়ে সলভ করা যাবে এটা, বা হাইব্রিড মডেল লাগবে কিনা, ইন্টেলিজেন্ট সিস্টেম বা কমপ্লেক্স ফল্ট ডায়াগনোসিস সিস্টেম তৈরি করতে কোনটা দিয়ে সলভ করা যাবে, তখন আপনার এই হাইব্রিড মডেলটা চুজ করতে হবে। তো যেটাই দেয়া থাকুক সেইভাবে আমরা কোন মডেলটা দিয়ে সলভ করা যাবে সেটা বুঝে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন, যেটা এখান থেকে থাকতে পারে একটা, যে কেস বেসড রিজনিং, মডেল বেসড রিজনিং এবং হাইব্রিড মডেলটা। এরপরে আপনার এখান থেকে আরেকটা টার্ম ছিল, সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ বেসড রিপ্রেজেন্টেশন। যে ইউ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংটা কি, এটা হলো সাব ফিল্ড একটা এনএলপি। সেটা কি করে, একটা ইউজারের ইনপুট দিলে সেটা আন্ডারস্ট্যান্ড করে, ইন্টারপ্রেট করে, বা ওই ল্যাঙ্গুয়েজটা হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে একটা মিনিংফুল কনটেক্সটে নিয়ে আসে, সেটার তার সিনটেক্স সিমেট্রিক কনটেক্সট অ্যানালাইসিস করে। তো এখান থেকে এটা থিওরিটিক্যাল বেসড কোশ্চেন থাকতে পারে। এরপরে কনফিউশন ম্যাট্রিক্স, এখান থেকে ম্যাথমেটিক্যাল টাইপের প্রবলেম থাকবে, যে একটা কনফিউশন ম্যাট্রিক্স দেওয়া থাকলো, সেখান থেকে আপনার কিছু মেট্রিক্সের ভ্যালুগুলা বের করতে হবে। পারফরমেন্স মেট্রিক্স বা ইভালুয়েশন মেট্রিক্স বলা হয়। তো এটা সাধারণত ক্লাসিফিকেশন মডেলে ইউজ করা হয়। এখানে কিছু প্রিডিক্টেড ভ্যালু থাকবে এবং অ্যাকচুয়াল ভ্যালুগুলো থাকবে। 2/2 এর জন্য আপনাদেরকে পড়তে বলা হয়েছে। তো এর জন্য ভ্যালুগুলো আপনার কোশ্চেনে দেয়া থাকবে, যে অ্যাকচুয়াল ভ্যালু প্রিডিক্টেড, অ্যাকচুয়াল পজিটিভ, প্রিডিক্টেড পজিটিভ,
ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এই ভ্যালুগুলো দেয়া থাকবে। এখন আপনার জানতে হবে যে এই যে পজিশনটা, ট্রু পজিটিভের পজিশন কোনটা, ফলস নেগেটিভের পজিশন কোনটা, ট্রু নেগেটিভের পজিশন কোনটা, আর ফলস নেগেটিভ পজিটিভের পজিশন কোনটা। কারণ এখানে কোশ্চিনে এটা উল্লেখ করা থাকবে না যে এটা ট্রু পজিটিভ না ফলস পজিটিভ, এখানে শুধু ভ্যালুগুলো দেয়া থাকবে। তো এখান থেকে কিছু পারফরমেন্স মেট্রিক্স ক্যালকুলেশন করা যায়, যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, তারপর স্পেসিফিসিটি। তো এক্সাম্পল প্রবলেম দেখেন যে ইমাজিন এ মডেল প্রিডিক্টিং দ্য ইমেল হচ্ছে স্পাম কি স্পাম না, সেটার ক্ষেত্রে এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে অ্যাকচুয়াল স্পাম কিছু ভ্যালু দেওয়া আছে, প্রিডিক্টেড স্পাম নট স্পাম সেই ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমি জানি না যে কোনটা ট্রু পজিটিভ কোনটা ট্রু নেগেটিভ। তো এটা আপনার মনে রাখতে হবে যে ফার্স্টের এটা হলো আমার ট্রু পজিটিভ, এটা ট্রু নেগেটিভ, এরপরে ফলস পজিটিভ ফলস নেগেটিভ। তো এখানে ম্যাট্রিক্স ক্যালকুলেশন অ্যাকুরেসি সমান ওই যে ওই আমার ফর্মুলা গুলো ইউজ করতে হবে। এখানে যে ফর্মুলা আছে অ্যাকুরেসির, অ্যাকুরেসি সমান ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ। তো এইগুলো বসালে এই ফর্মুলা গুলোতে আমি এখান থেকে ক্যালকুলেশন গুলো করতে পারি। তো এটা কখন ইউজ করা, বাইনারি ক্লাসিফিকেশন, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, রিকল। তো এখান থেকে মেইনলি আপনার এই যে কনফিউশন ম্যাট্রিক্স এর যে ম্যাথটা, এটা একটা ম্যাথ এখান থেকে। আর এই যে নলেজ বেসড রিজনিং এবং কেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে আপনার থিওরিটিক্যাল, প্লাস এই যে এখানে কমপ্লেক্স মডেল, কেস বেসড রিজনিং, মডেল বেসড রিজনিং এবং হাইব্রিড মডেল, এখান থেকেও থিওরিটিক্যাল। তো এখানে থিওরিটিক্যাল কনসেপচুয়াল কোশ্চেন থাকতে পারে, বিভিন্ন সিনারিও বা বিভিন্ন সেন্টেন্স দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ওটা কিভাবে অ্যানালাইসিস করা হয়, কিভাবে সিনট্যাক্স সিমেন্টিক অ্যানালাইসিস করা হয়, সেই টাইপের প্রবলেম থাকতে পারে। এরপরে আহ, যে টার্মটা ছিল সেটা হলো আউটপুট ক্যালকুলেশন অফ দ্য হিডেন লেয়ার নিউরনস ইউজিং দ্য সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করা যায় আউটপুট, এই টাইপের একটা প্রবলেম আছে। তো সেটা আমরা দেখি যে কিভাবে এই ক্যালকুলেশন গুলো করতে হয়। সাপোজ আমরা এই টাইপের একটা প্রবলেম দেখি যে ইউ আর গিভেন এ এএনএন মডেল, যেখানে ডিজিজের ভ্যালু গুলো দেয়া আছে, ফিচার গুলো দেয়া আছে, কিছু নিউরন দেয়া আছে, একটা হিডেন লেয়ার দেয়া আছে, দুইটা নিউরন, এবং হচ্ছে সিগময়েড ফাংশন দেয়া আছে। তো ফর ইনপুট সাপোজ এইচ এবং বিপি দেয়া আছে, এখান থেকে কম্পিউট দ্য আউটপুট অফ দ্য হিডেন লেয়ার নিউরন ইউজিং sigmoid activation function এবং compute the final output of the network using sigmoid, classify the result using threshold 0.5 বলা আছে। তো এখানে টেবিলে একটা দেয়া আছে যে নিউরন হিডেন লেয়ার 1 2 এবং আউটপুট ভ্যালু ওয়েট ভ্যালু গুলো দেয়া আছে, এখানে ওয়েট ভ্যালু দুইটা দেয়া আছে এবং প্রত্যেকটার জন্য বায়াস দেয়া আছে। তো আমাদেরকে দেয়া আছে এইসব বিষয়গুলো যে ফিচার ওয়ান, একটা ফিচার হচ্ছে আমাদের এজ, পরের আরেকটা ফিচার দেওয়া আছে ব্লাড প্রেশার, এবং হিডেন যে লেয়ার, দুইটা হিডেন লেয়ার আমার আছে, হিডেন লেয়ার 1 এবং হিডেন লেয়ার 2। তো টু নিউরন উইথ সিগময়েড অ্যাক্টিভেশন এবং ওয়েট এবং বায়াস ভ্যালু ফ্রম টেবিল থেকে আমরা নিতে পারি। তো এটা আমাদের টেবিল। এখন আমরা কম্পিউট করব ফার্স্টের স্টেপটাতে। আমাদের যে এজ এবং বিপি দেওয়া আছে x1 x2, এবং আমাদের যে সিগময়েড ফাংশনটা অ্যাক্টিভেশন ফাংশন আমরা জানি যে সিগমা জেড সমান 1/1 প্লাস e⁻⁻z। এখন Z1 এর যে ভ্যালুটা হবে সেখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, 0.4 ইন্টু 50, 50 কি ছিল এজ, আর এখানে 0.3 ইন্টু 80, 80 হলো বিপি। তাহলে এখানে আমার যে ওয়েট দুইটা ছিল এই টেবিলের মধ্যে, ওয়েট 1 এবং ওয়েট 2, 0.4 এবং 0.3, এখানে দুইটার সাথে মাল্টিপ্লিকেশন হয়েছে, এবং প্লাস সাথে যেটা অ্যাড হয়েছে সেটা হলো বায়াস ভ্যালু। বায়াস ভ্যালু কত এখানে ছিল, 0.2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার হিডেন লেয়ার 1 এর প্রথম নিউরনের ভ্যালুটা চলে আসে, পরেরটাও এইভাবে সিমিলার প্রসিডিউরে ক্যালকুলেশন করা যায়। এখানে যেহেতু আমার হিডেন লেয়ার দুইটা আছে, সেই দুইটার জন্য আমরা দুইটা ক্যালকুলেশন করব, হিডেন লেয়ার 1 এবং হিডেন লেয়ার 2, এবং পরে আমরা ক্যালকুলেশন করব কম্পিউট দ্য আউটপুট নিউরন। তো আউটপুট নিউরনের জন্য এখানে 0.5 আমার আউটপুট নিউরনের এখানে যে ভ্যালুটা ছিল, 0.5 এবং 0.6 এই দুইটার সাথে মাল্টিপ্লিকেশন হবে। আমরা যে হিডেন লেয়ার দুইটার জন্য বের করলাম H1 এবং H2, এই দুটো মাল্টিপ্লিকেশন প্লাস এটার যে বায়াস ভ্যালুটা ছিল সেটা গুণ করব। করার পরে এখানে আমরা আউটপুট নিউরনের ভ্যালুটা পাবো। তো আউটপুট পাওয়ার পরে আউটপুটটা আমার, যেহেতু এখানে থ্রেশহোল্ড ভ্যালু ডিফাইন করে দেওয়া ছিল কোশ্চেনে যে থ্রেশহোল্ড ভ্যালু 0.5, তো আউটপুট ওটার ভ্যালু যেহেতু 0.5 এর বেশি আসছে, তাহলে এখানে ক্লাসিফাই করতে পারি 1 বা এই পেশেন্টের ডিজিজটা আছে। তো হিডেন লেয়ারের আউটপুট সাপোজ দুটার ক্ষেত্রে ওয়ান, দুটার ক্ষেত্রে ওয়ান আসছে, এবং
আমার যে ফাইনাল আউটপুট সেটা হচ্ছে 0.81, তো এখান থেকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি পজিটিভ। তো এই টাইপের একটা প্রবলেম এখান থেকে থাকতে পারে। এইটা দেখবেন এখান থেকে একটা প্রবলেম থাকবে, এই টাইপের প্রবলেম। এরপরে যেটা ছিল আপনার, আহ, এরপরে ছিল আপনার কানেকশন আর্কিটেকচার অফ ডিফারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং অবটেন দ্য আউটপুট অফ নিউরন ইউজিং বাইনারি সিগময়েডাল এবং বাইপোলার সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশনের, বাইনারি সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশন এবং বাইপোলার সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশন এখান থেকে ছিল। তো আমরা শুরুতে দেখি যে কানেকশন আর্কিটেকচারটা। তো এটা হলো কানেকশন আর্কিটেকচার, যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এর নিউরন আর্কিটেকচারের বিভিন্ন ধরনের কানেকশন হয়। তো এখানে 5টা কানেকশন আর্কিটেকচার দেখানো হয়েছে বা বলা হয়েছে পড়তে আপনাদেরকে। সেটা হলো সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, সিঙ্গেল নোড উইথ ইটস ওন ফিডব্যাক, সিঙ্গেল লেয়ার রিকারেন্ট নেটওয়ার্ক এবং মাল্টি লেয়ার রিকারেন্ট নেটওয়ার্ক। এই টাইপের কানেকশন আর্কিটেকচার গুলো, তো এখানে কানেকশন আর্কিটেকচার গুলো এই টাইপের প্রবলেমে দেওয়া আছে যে সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের কানেকশন আর্কিটেকচার, মাল্টি লেয়ারের ক্ষেত্রে কানেকশন আর্কিটেকচার, সিঙ্গেল নোডের ক্ষেত্রে কানেকশন আর্কিটেকচার, সিঙ্গেল লেয়ার রিকারেন্টের ক্ষেত্রে এবং মাল্টি লেয়ার রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কানেকশন আর্কিটেকচার গুলো। তো এই টাইপের কানেকশন আর্কিটেকচার গুলো থেকে দেখা যাচ্ছে যে একটা বা দুইটা কানেকশন আর্কিটেকচার পরীক্ষা আপনাদের ড্র করতে হতে পারে। এরপরে আরেকটা এখান থেকেই টার্ম ছিল যে সিগমান্ড অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে এরকম একটা কোনো নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার দেয়া থাকলে সেখান থেকে আউটপুট নিউরনটা বের করতে হবে বাইনারি সিগময়েডাল এবং বায়োপোলার সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে। তো এখানে কিছু ভ্যালুগুলা দেয়া আছে। তো বাইনারি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের ফর্মুলা হচ্ছে এটা এবং বাইপোলারের ফর্মুলা এইটা। এখন এখানে ওই ভ্যালুগুলা আমরা নিতে পারি যে আউটপুট নিউরন ক্যালকুলেশন করতে হয় ওয়াই অফ ইনপুট সমান বায়াস প্লাস এই সামেশন অফ এই যে এক্স আই এবং ডাব্লিউ এর ভ্যালুগুলো এখান থেকে, এই যে x1 w1 x2 w2 এইভাবে গুণ করে করে এইভাবে আমরা ইনপুটের যেটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাইনারি সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশনের যে ফর্মুলা ছিল সেখানে বসায় দিলে এটা ক্যালকুলেশন হবে, বাইপোলারের জন্য বসায় দিলে এটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো এই টাইপের একটা প্রবলেম এবং কানেকশন আর্কিটেকচার, এই টাইপের একটা প্রবলেম থাকতে পারে এবং কানেকশন আর্কিটেকচার ওখান থেকেও দুইটা বা একটা আর্কিটেকচার ড্র করতে আহ, হতে পারে আপনাদের। এরপরে আপনার ছিল ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, বিভিন্ন প্রবলেম গুলা, র্যান্ডম ফরেস্ট, কে এন এন, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন এবং এসভিএম টাইপের বিভিন্ন প্রবলেমের আপনার হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলো। আচ্ছা, তো এবং এখানে অ্যাপ্লিকেশন গুলো ছিল যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই অ্যালগোরিদম গুলোর অ্যাপ্লিকেশন গুলো বা এআই এর যে অ্যালগোরিদম গুলো, তার থিওরিটিক্যালের জন্য এখান থেকে শুরুতে দেখবেন যে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো, জাস্ট যেগুলোর অ্যাপ্লিকেশন বা কোথায় ইউজ করা হয়। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে ক্যাটাগরি আছে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো এগুলো তো আপনাদের পরিচিতই আছে। এরপরে আনসুপারভাইজড এর ক্ষেত্রে জাস্ট কে মিনস ক্লাস্টারিং, এটা মনে রাখলেই হবে। রিইনফোর্সমেন্ট লার্নিং এর জন্য ডিপ কিউ নেটওয়ার্ক ইউজ করা হয়। ডিপ লার্নিং এর জন্য কোনটা ইউজ করা হয়? ফিড ফরওয়ার্ড কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট। এআই এর জন্য যে সার্চ অ্যালগোরিদম গুলো আছে, এনএলপি টাইপের যে প্রবলেম গুলো। এরপরে এর কিছু অ্যাপ্লিকেশন গুলো আছে যে কোন টাইপের প্রবলেমের জন্য কোন অ্যালগোরিদম গুলোকে ইউজ করা হয়। এখান থেকে জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন গুলো থাকতে পারে যে একটা সিনারিও দেয়া আছে, সেখানে আসলে আপনি কোন অ্যালগোরিদমটা চুজ করে ওইটাতে কিভাবে সলভ করতে হবে সেই টাইপের প্রবলেম থাকতে পারে। তাহলে জাস্ট একটু স্টাডি করলে হালকা পাতলা এগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন ওখান থেকে। যে থিওরিটিক্যাল থাকবে, বেশি থিওরিটিক্যাল বেশি মার্কেট থাকবে না, খুব কম মার্কেটে থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে। এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, সেটা হলো লিনিয়ার রিগ্রেশনের ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল। এগুলা যে লিনিয়ার রিগ্রেশন প্রবলেম, এখান থেকে ম্যাথ সলভ করতে হবে। কোনো একটা কিছু দেয়া থাকলে সেখান থেকে আপনার প্রিডিক্ট করতে হবে যে সাপোজ একটা
এরকম একটা সিনারিও দেওয়া আছে যে আওয়ার অফ স্টাডি এবং এক্সাম স্কোরের একটা টেবিল দেওয়া আছে, সেখান থেকে একটা বেস্ট ফিট লাইন আপনাদের তৈরি করতে হবে। এখান থেকে ডাব্লুর ভ্যালু, বি এর ভ্যালু ক্যালকুলেশন, যেটা হলো আপনার স্লপ বা ইন্টারসেপ্ট বলা হয়। তো বেস্ট ফিট লাইন, এবং এখান থেকে সাপোজ বলা হলো যে 6 আওয়ার অফ স্টাডি, বা এখানে একটা কিছু বললো, তার জন্য এক্স এর ভ্যালুর জন্য আমার ওয়াই এর ভ্যালুটা কত আসবে, বা প্রিডিক্টেড এক্সাম স্কোর কত হবে, এরকম টাইপের প্রবলেম এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এই সিমিলার টাইপেরই অন্য ধরনের প্রবলেম গুলো থাকতে পারে। এরপরে লজিস্টিক রিগ্রেশন, যেটা এখানে সিগময়েড ফাংশনের মাধ্যমে ক্যালকুলেশন গুলো করতে হয়। তো এখানেও কিছু টেবিল বা কোনো ডেটা দেয়া থাকলো যে x1 এর কিছু ভ্যালু আছে, x2, x3, x4, ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম, যে সে পাস করবে বা ফেল করবে কিনা। তো এটার জন্য লজিস্টিক রিগ্রেশন মডেল এটা, যে এখানে অ্যাপ্লাই করলে সাপোজ যে এখানে যে ডাব্লু এবং বি এর ভ্যালু গুলো, আমরা ওই যে আগের ম্যাথটাতে দেখছি যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় ডাব্লু এবং বি এর ভ্যালু, সেম প্রসিডিউরে ডাব্লু এবং বি এর ভ্যালু ক্যালকুলেশন করে এখান থেকে আপনার যে প্রবাবিলিটিটা বের করতে হবে, যে পাস করার বা ফেল করার প্রবাবিলিটি বা কত, প্রিডিকশন এখান থেকে করতে হবে। এটা হলো আপনার এরপরে কে এন এন এর যে প্রবলেমটা এখান থেকে, এগুলো সব টাইপেরই ম্যাথ কিন্তু থাকবে, যে আপনার লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক থেকেও ম্যাথ থাকবে, কে এন এন থেকেও থাকবে, এসভিএম থেকেও থাকবে, র্যান্ডম ফরেস্ট থেকেও থাকবে, এবং ডিসিশন ট্রি থেকেও থাকবে। তো কেএনএন এর জন্য এরকম কিছু ডেটা দেয়া আছে, এবং ইনপুট ফিচার পয়েন্ট, কিছু পয়েন্ট গুলো দেয়া আছে, এবং সেটার ভিত্তিতে ক্লাস দেয়া আছে, কোন ক্লাসে কোনটা যাবে, এবং নতুন কোন পয়েন্টের জন্য এটাকে ক্লাসিফাই করতে হবে। তো এখান থেকে ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করতে পারি, যে ডিস্টেন্স ডি সমান এইটা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা অনুযায়ী, যে আমার নতুন পয়েন্টের সাথে প্রত্যেকটা এক্সিস্টিং পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। ডিস্টেন্স ক্যালকুলেশন করার পরে এখানে সেগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, দেন কে এর ভ্যালু কতগুলো দেয়া আছে সেটার উপরে নির্ভর করে সেই কয়টাকে আমরা চুজ করব। চুজ করার পরে দেখা যাচ্ছে কোন ক্লাসে মেজরিটি ভোট পড়ছে, সেটা সেই ক্লাসের মধ্যে যাবে। তো এখান থেকে এইটা তিনটা। এরপরে আপনার র্যান্ডম ফরেস্ট ছিল। র্যান্ডম ফরেস্টের মাধ্যমে কি এখানে কিছু ফিচার থাকবে, দেখা যাচ্ছে ইনপুট ফিচার এবং আউটপুটে ক্লাসে ডিভাইড করতে বলা হলো। তো এখানে প্রবলেম একটা দেয়া আছে যে স্টুডেন্ট স্টাডি উইথ 7 আওয়ার অফ স্টাডি এবং 2 প্রিভিয়াস অ্যাটেম্প, এই দুইটার জন্য সে পাস করবে বা ফেল করবে কিনা। তো এখানে র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে মাল্টিপল ডিসিশন ট্রি তৈরি করতে হয়, যে ট্রি ওয়ান, যে আউট অফ স্টাডি এটির কম হলে সে ফেল করবে, আদারওয়াইজ পাস করবে। আর এরপর আরেকটা কন্ডিশন নেওয়া হলো ট্রি, এরপর আরেকটা ট্রি নেওয়া হলো, এরকম বিভিন্ন ট্রি এখান থেকে আপনার ট্রি গুলোকে নিতে হবে, নিয়ে সেখান থেকে লাস্টে ডিসিশনে আসতে হবে, এবং দেখা যাচ্ছে কোন ট্রিতে, কয়টা ট্রিতে মেজরিটি ভোট দিয়েছে সেটার উপরে নির্ভর করে এখানে ডিসিশনটা নিতে হয়। এরপরে আপনার আরেকটা ছিল, সেটা হলো প্রোলগ প্রোগ্রামিং এর জন্য। তো প্রোলগ প্রোগ্রামিং এর জন্য এখানে আহ, আপনার কিছু ফ্যাক্ট, কিছু রুলস এগুলো দেয়া থাকলে সেখান থেকে ডিসিশন গুলো নিতে হয়, যে এখানে কিছু ফ্যাক্ট দেয়া আছে, যে কার প্যারেন্ট কে হবে, চাইল্ড কে হবে, কিছু রুলস দেয়া আছে, এবং লাস্টে কোয়েরি করা হলে সেখান থেকে অ্যান্সার দিবে। তো এরকম টাইপের পরীক্ষায় হয়তো আপনাদের কিছু ফ্যাক্ট রুলস দেয়া থাকলো, আপনাদেরকে আরো কিছু ফ্যাক্ট রুলস তৈরি করতে দেওয়া হলে, এবং কিছু কোয়েরি আপনারাই জেনারেট করে ওখান থেকে ট্রু ফলস টাইপের অ্যান্সার দিতে পারবেন, যে কোয়েরি গ্র্যান্ড প্যারেন্ট জন অ্যালাইস কি, এটা কি ট্রু, তখন রিটার্ন করতে পারে ট্রু অথবা ফলস রিটার্ন করতে পারে। তো এরকম কিছু এক্সাম্পল গুলা প্রোলগ প্রোগ্রামিং এর জন্য দেখবেন। লাস্ট ওয়ান, এসভিএম মেথড। এটা হলো সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফায়ার প্রবলেম। তো এখানে হাইপার প্ল্যান, মার্জিন, সাপোর্ট ভেক্টর বা কার্নেল থাকে। তো এখানে দুই ধরনের এসভিএম আছে, একটা লিনিয়ার টাইপের এসভিএম এবং নন লিনিয়ার এসভিএম। তো এখানে কিছু এক্সাম্পল গুলো সলভ করা আছে, সাপোজ কিছু পয়েন্ট এবং ফিচার দেওয়া আছে, সেটার ক্ষেত্রে ক্লাসগুলোকে ডিফাইন করতে হবে। তো ফাইন্ড দ্য লিনিয়ার ডিসিশন বাউন্ডারি, এখানে একটা দেয়া আছে যে আমার ইকুয়েশনটা হবে, এই লিনিয়ার ডিসিশন বাউন্ডারি বের করার ইকুয়েশন হচ্ছে W1 x1 W2 x2 প্লাস B = 0। W1 x1 W2 x2, কারণ এখানে হচ্ছে যে দুইটা x1 এবং x2 আছে, এই জন্য এটা দুইটার ওয়েট W1 W2 হয়েছে। তো such that the SVM constant are satisfied যখন yi W1 xi1 W2 xi2 প্লাস b greater than 1 হয়।
তো এখানে পজিটিভ, এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে এখান থেকে দুইটা ক্লাসকে আপনার চুজ করতে হবে, একটা পজিটিভ ক্লাস এবং একটা নেগেটিভ ক্লাস। চুজ করার পরে এখানে একটা ডিসিশন বাউন্ডারি আনতে হবে। তো প্রথমে আমরা যেটাকে চুজ করব সেই ভ্যালুগুলা ওই ইকুয়েশনটাতে বসালাম, W1 x1 W2 x2 + b, এটাতে বসালাম। বসানোর পরে একটা আমাদের হলো, পরেরটাতে আবার বসালাম, পরের যে পয়েন্টটা নিলাম সেটা বসালাম, বসানোর পরে এরকম একটা হয়েছে দুইটা। এখন এই দুইটাকে সলভ করলে, জাস্ট একটার ভ্যালুগুলো আরেকটাতে বসায় ফুল ওভারঅল সলভ করলে এখান থেকে আমরা চলে আসবে। এবং আমাদের লাস্টের দিকে গিয়ে একটা W1 এর ভ্যালু পিক করতে হবে, বা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে হবে আপনাদের। তো W1 এর একটা ভ্যালু ধরে নিলে সেখান থেকে W2 এর ভ্যালু আসবে এবং বি এর ভ্যালুটা চলে আসবে। তো এটা দিয়ে আমাদের যে ওয়েট, ডাব্লুর ভ্যালু এটা এবং বি এর ভ্যালু এটা, সেটা আমরা আমাদের যে ডিসিশন বাউন্ডারির ইকুয়েশনটা ছিল, ফাইনাল ইকুয়েশন, ওখানে বসালে এরকম একটা ফরমেশন তৈরি হবে। তো এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট গুলাকে আমরা চুজ করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, ওই পয়েন্ট গুলা ভেরিফাই করতে পারি। তো সেটাই হলো এসভিএম এর একটা হচ্ছে আপনার লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি হবে। এরকম টাইপের বিভিন্ন এক্সাম্পল আপনাদের দেয়া আছে এখানে, এগুলো সলভ করেন। যে ফার্স্টে আপনাদের ওই দুইটা পয়েন্ট আপনাদের ধরে নিতে হবে, একটা পজিটিভ এবং নেগেটিভ ক্লাস, দেন ওই আপনার ডিসিশন বাউন্ডারি যে ইকুয়েশন সেখানে ভ্যালুগুলো বসায় লাস্টে ডাব্লু এবং W1 এর একটা ভ্যালু পিক করলে W2 এবং বি এর ভ্যালুটা পেয়ে যাবেন। দেন ওইটা আপনার ডিসিশন বাউন্ডারিতে বসালে একটা ক্লাসিফায়ার বা ক্লাস চলে আসবে। তো এখানে যে ক্লাসটা আসছে সেটা হলো যেটা, যে W2 সমান এটা, এটা বসালে লাস্টে x2 সমান 1, বা এখানে লেখা যায় x2 - 1 = 0, এটাই হচ্ছে একটা লাইন। তো সেটাই লিখছে যে x2 - 1। সাইন যে কোনো কিছুই হতে পারে এখানে, যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটা আছে। তো এই টাইপের প্রবলেম গুলা দেখবেন এখান থেকে ডিসিশন, সাপোর্ট ভেক্টর মেশিনের। তো সাপোর্ট ভেক্টর মেশিনের এখান থেকেও একটা ম্যাথ থাকবে। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল সিলেবাস। এরপরও কারো কোনো টপিকসে বুঝতে প্রবলেম হলে বা কোনো কিছু প্রবলেম হলে আপনাদের দরকার হয় আরেকটা ক্লাস নিব। তো আপনাদের জন্য শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা এই সিলেবাস গুলো দেখে পড়াশোনা করেন, আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন সহ দেয়া আছে। এইভাবে প্রস্তুতি নিলে আশা করি ভালো করতে পারবেন।